কাছ থেকে সিয়াম প্রতি উত্তর করার আগে রাগে ক্ষোভে ফোন কেটে দিল দিবা। সঙ্গে সঙ্গে নম্বরটা ব্লক লিস্টে ফেলে দিল। রোজ নতুন নতুন নাম্বার দিয়ে তাকে বিরক্ত করা এই ছেলে স্বভাব হয়ে দাঁড়িয়েছে। তপ্ত শ্বাস ফেলল দিবা। সে আর ওই খুবলে খাওয়া নারীদেহলোভী লোকটার কাছে ফিরতে চায় না, কখনোই চায় না। নিজের এই পরিণতির জন্য তার নিজের স্বইচ্ছাই সিদ্ধান্ত দায়ী। তবে কাকে দোষী করে বুকের ভিতরের জ্বালা আগুন নিভাবে সে? বিয়ের আগুনে খুনাক্ষরেও যদি টের পেত সিয়াম প্লেবয় স্বভাবের ছেলে, তবে জীবনেও সে সিয়ামের ভালোবাসা নামক ফাঁদে পা দিত না, আর না তাকে বিয়ে করতে কখনো রাজি হতো। বড় মামের বড় ছেলের বউ হওয়ার প্রস্তাব উপেক্ষা করাটা জীবনে তার যে কত বড় ভুল করেছে সেটা এখন হাড়ে হাড়ে বুঝতে পেরেছে সে। তবে তার এই সিদ্ধান্তে তার মাও যে কম দায়ী নয়। চোখ বুজে নিজের জীবনের সবচেয়ে মস্ত বড় ভুলটা করার জন্য আফসোস আওড়াতে থাকলো দিবা। গোসল ছেড়ে নামাজের বিছানায় বসে আছে কৌরি। বড়সড় ঘরটায় সে একা, আর কেউ নেই। তাকে গোসল করতে পাঠিয়ে নিহারিকা আন্টি খাবার আনার কথা বলে চলে গেছে, এখনো ফেরেননি। অথচ নামাজের বিছানার সিজদাহর জায়গায় নজর রেখেও কৌরি অনুভব করতে পারছে গভীর কোনো নজর তাকে দেখে চলেছে। কে? অনাকাঙ্ক্ষিত কোনো নজরে নজর পড়ার ভয়ে গাড় ফিরিয়ে দরজার দিকে তাকাতেও তার কেমন দ্বিধা কাজ করলো। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরও যখন একই ইন্দ্রিয় অনুভব করলো, ঘাড় ঘোরাতে বাধ্য হলো সে। অথচ শূন্য দুয়ারেই নজর পড়লো, তার কেউ নেই, আর না সেখানে কোনো প্রাণী দাঁড়িয়ে থাকার নিদর্শন পেল। কিন্তু হঠাৎ কেন মনে হলো এরকম? হয়তো মনের ভুল হবে, হয়তো। তোমার নামাজ পড়া শেষ হয়ে গেছে? তবে উঠে খেয়ে নাও। আবার একজন অচেনা নারী অবয়ব, শ্যামবর্ণের মিষ্টি একখানা মায়াবী মুখ, অমায়িক তার মুখের মৃদু হাসি। সে হাসি হাসি মুখে খাবারের ট্রেটা বিছানার পাশে টেবিলের রেখে কৌরির পাশে এসে দাঁড়ালেন তিনি। ফের ব্যস্ততা দেখে বললেন, সে কখন খেয়েছো তার ঠিক নেই, উঠো মেয়ে, খেয়ে নেবে। কাল দুপুরে খাওয়া হয়েছে আর খাওয়া হয়নি কৌরির। দাদি চাচিরা জোরাজুরি করেছিল খাওয়ার জন্য, কিন্তু খায়নি সে। সত্যি বলতে ক্ষুধায় কাতর সে, তবে খাওয়ার ইচ্ছেটা যেন নেই তার। উঠে দাঁড়ালো কৌরি। উঠে দাঁড়াতে ভদ্রমহিলা নামাজের বিছানাটা নেওয়ার জন্য নিচু হতে গেলে কৌরি ব্যস্ত ভঙ্গিতে তাকে থামিয়ে দিয়ে বলল, কি করছেন কি? আমি গুছিয়ে নিতে পারবো। নিচু হয়ে নামাজের বিছানাটা তুলে ভাঁজ করতে শুরু করলো কৌরি। তবে সেটা নরম স্পর্শে কৌরির কাছ থেকে নিয়ে ভদ্রমহিলা কৌরিকে বিছানায় বসিয়ে সেটা গুছিয়ে রাখতে রাখতে বললেন, সেটা তো আমি জানি তুমি পারবে, তুমি যে ভারী মিষ্টি স্বভাবের মেয়ে, এটা তোমাকে দেখেই বুঝে ফেলেছি আমি। তবে ভাবির আদেশ, তোমাকে মায়ের মতো খেয়াল করতে বলেছেন। ভাইজান অসুস্থ বিধায় তার কাছ থেকে নড়ার গতি নেই ভাবিজানের, তাই তোমার খাবারটা নিয়ে আমাকেই আসতে বললেন, আর নির্দেশ দিলেন মেয়েটার সাথে যেন মায়ের মতো ব্যবহার করি, খেয়াল রাখি। অবাক হয়ে ভদ্রমহিলার মুখের দিকে তাকিয়ে রইল কৌরি। মহিলা যে স্বভাব চরিত্রে বেশ সহজ সরল স্বভাবের, এটা বেশ বুঝলো সে। নামাজের বিছানাটা গুছিয়ে রেখে কৌরিকে চুপচাপ বেডে থাকতে দেখে তার পাশে এসে বসলেন মহিলা। ফের বললেন, মন খারাপ করো না মেয়ে, সবার বাবা মা চিরকাল বেঁচে থাকে না, এমনকি আমরাও চিরকাল বেঁচে থাকবো না। এই দেখো আমাকে, এবারের আশ্রিতা কিন্তু আমি, কিন্তু কেউ দেখলে বুঝতেই পারবে না এবারের আশ্রিতা আমি। সেই কোন ছোটকালে বাবা মাকে হারিয়েছি, ঠিকঠাক বাবা মায়ের মুখটাও মনে নেই। রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াতাম। হঠাৎ একদিন ক্ষুধার জ্বালায় এ বাড়ির বড় কর্তার পা আঁকড়ে ধরেছিলাম। ওনার মনে হয় আমাকে দেখে হয়তো মায়া হয়েছিল, তাই এ বাড়িতে এনে ঠাঁই দিয়েছিলেন। সেই থেকে আমি এ বাড়িতে। কতগুলো বছর পার হয়ে গেল এ বাড়িতে। বুঝলে মেয়ে, এ বাড়ির মানুষগুলো ভিন্ন ভিন্ন স্বভাবের হলেও সবাই বেশ ভালো। কৌরির আশ্চর্যতা যেন বাড়লো সামনের মহিলার সংক্ষেপণ জীবন কাহিনী শুনে। তার থেকেও দুঃখের জীবন ছিল এই মহিলার। সঙ্গে সঙ্গে মনে মনে আলহামদুলিল্লাহ যাপন করলো কৌরি। কৌরি যে অবাক, ওনার দিকে তাকিয়ে থাকতে দেখে ভদ্রমহিলা ফের ব্যস্ততা দেখে বললেন, এই দেখো, নিজের জীবন বৃত্তান্ত খুলে বসে তোমার খাওয়া দেরি করে দিলাম, খেয়ে নাও মেয়ে। বেলা অনেক গড়িয়েছে, আসরের আজান পড়লো বলে কথা। আর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে একবার ডাক দিও। হঠাৎই দীর্ঘশ্বাস ফেলেন ভদ্রমহিলা। ফের বললেন, জানো মেয়ে, আমি কখনো মা হতে পারবো না, তাই এ বাড়ির প্রতিটা বাচ্চাগুলোকে আমি আমার সন্তানের নজরে দেখি।
আমার নাম রানী, তাই তারা সবাই আমাকে রানী সাহেবা বলে ডাকে। যদিও রানী সাহেবা নামটা নিভান বাবাই প্রথম ডেকেছিল, সেই থেকে এই নামের উৎপত্তি। এই বাড়ির বাচ্চাগুলো রানী সাহেবা আমি, তাই আমিও রানী সাহেবা সবার সব সময়ের আবদার হাজির। তুমিও তোমার যে কোনো প্রয়োজনে আবদারে এই রানী সাহেবাকে ডাকতে পারো। মুহূর্তে ধীর গম্ভীর কণ্ঠের আওয়াজ এলো। রানী সাহেবা, আমাকে এক মগ কফি দিয়ে যান তো। একগাল হেসে দিলেন ভদ্রমহিলা। সেই হাসি মন্ত্রমুগ্ধের মতো দেখলো কৌরি। ভদ্রমহিলা ব্যস্ত ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে কৌরিকে উদ্দেশ্য করে ফের বললেন, তাড়াতাড়ি খেয়ে নেবে কিন্তু মেয়ে, মন খারাপ করে খাবার না খেয়ে কিন্তু একদম বসে থাকবে না, কেমন? আমি তোমার সাথে আরো গল্প করতাম, তবে নিবান বাবা সহজে কফির অর্ডার করে না, যদি না তার অতিরিক্ত মাথা ব্যথা না করে। তাই সে যখন অর্ডার করে তার কাজটা সবার আগে, এটা আমার মনে হয়, বুঝলে মেয়ে? নাও এবার লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও। ব্যস্ত ভঙ্গিতে দ্রুত পা চালিয়ে চলে গেলেন ভদ্রমহিলা। সেদিকে বেশ কিছু সময় তাকিয়ে সামনে রাখা খাবারের দিকে মনোযোগ দিল কৌরি। ভাত মাখিয়ে মুখে তুলতে মনে হলো গলায় ভীষণ ব্যথা তার। এই মুখে দেওয়া ভাতের লোকমাটা কিছুতেই তার গলা দিয়ে নামবে না, ভীষণ ব্যথা করছে। মুখ থেকে বাচ্চা বের করার আগে নিজের মুখের সামনে পানি ভরা কাচের গ্লাসটা নজর পড়লো তার। কেউ একজন তার সামনে পানি ধরে দাঁড়িয়ে আছে। কৌরির একটা বিষমে গোটা বাড়ির লোক এক জায়গায় হয়ে গেল। বিষম লেগে কাস্তে কাস্তে গলা দিয়ে রক্ত উঠে যাওয়ার উপক্রম হলো, তবুও কিছুতেই বিষম ছাত্রে চাইল না। তখন ছোট ছোট হাতে নাফিমকে পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে গ্লাসটা তার হাত থেকে তড়িঘড়ি করে নিয়ে পানি খেতে গিয়ে এই বিষমের উৎপত্তি, যা এখন রূপ নিয়েছে প্রাণনাশ করা কাশিতে। কৌরির বিষমের কাশিটা প্রথমে কানে জানি মান্যতার। কৌরির রুমে এসে দেখে কৌরি অনবরত বুক চেপে কেসে চলেছে। গালে হয়তো ভাতের লোকমা ছিল, সেগুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর নাফিম বয়ার্ত গলায় তাকে এটা ওটা বলে চলেছে। দৌড়ে এসে কৌরিকে ধরতে নাফিমকে বকতে থাকলো সে। এই তোকে না বলেছিলাম ওকে একদম ডিস্টার্ব করবি না, নিশ্চয়ই তোর আবল তাবল বকার কারণে এই অবস্থা ওর। আরও এটা ওটা বলতেই থাকলো মান্যতা। নাফিম শুধু বাচ্চামো অসহায় গলায় বলল, সত্যি বলছি আপু, আমি আজ আবল দাবল বলিনি, আর কিছু করিও নি। মান্যতাকে বকতে দেখে কাঁচতে থাকা গলায় কৌরিও নাফিমের কথা মেনে বলতে চাইলো, ছেলেটা সত্যি বলছে আপু, ওকে কিছু বলবেন না, ও কিছু করেনি। তবে গলা দিয়ে শব্দ বেরই করতে পারলো না, শুধু মাথা ঘন ঘন নাড়িয়ে মান্যতা বকতে নিষেধ করলো। মান্যতা সেটা বুঝলো কি বুঝলো না, কৌরির কাশি না থামতে দেখে এবার জোর গলায় মাকে ডাকতে থাকলো। এক পর্যায়ে মান্যতার গলার জোরালো স্বর শুনে সবাই এসে হাজির হলো কৌরিকে থাকতে দেওয়া ঘরে। শান্তনা রহমান এসে তড়িঘড়ি কৌরির পাশে বসতে বসতে ছেলেকে ভয়ার্ত নজরে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা আন্দাজ স্বরূপ ছেলেকে বকতে থাকলেন। সেটা শুনে সে অনবরত কাশি গলায় কৌরি কোনো মতে বাদবাদ স্বরে বলল, ও কিছু করেনি, ওকে বকবেন না। নাফিমকে ছেড়ে কৌরিকে নিয়ে ব্যস্ত হলো সবাই। মাথায় হাত বোলানো, ফের পানি খাওয়ানোর, কোনো কিছুতেই যেন কাশি কমল না কৌরির। এক পর্যায়ে নিহারিকা বেগম এসে কৌরিকে নিজের সাথে ঝাপটে ধরে তার পিঠের মেরুদণ্ডে মৃদুভাবে হাতের তালু দিয়ে আঘাত করতেই আস্তে আস্তে বিষম ছেড়ে জোরালো কাশি থেকে মৃদু কাশিতে পরিণত হলো কৌরি। ততক্ষণে গলা চিরে রক্ত বের হয়ে গেছে। এখানে ছেড়ে ছেড়ে কেসে চলেছে সে অবস্থায় নিহারিকা বেগমকে শক্তপোক্ত করে দুহাতে ঝাপড়ে ধরে গলা ছেড়ে কেটে দিল। গলা দিয়ে যদিও কথা বের করতে কষ্ট হলো, তবুও কান্নারত ভাঙা ফেসফাসে সরে বলল, আমি খেতে পারছি না, গলায় প্রচন্ড ব্যথা করছে, গলা দিয়ে কিছুতেই খাবার নামতে চাইছে না আমার, আমি পারছি না খেতে। ফুপিয়ে কেঁদে চলল কৌরি। দীর্ঘশ্বাস ফেলে নিহারিকা বেগম মমতাময়ী স্পর্শে নিজের সাথে আগলে নিলেন কৌরিকে। ফের মাথায় হাত বোলাতে থাকলেন, তবে সান্ত্বনা স্বরূপ একটা বর্ণও মুখ দিয়ে বের করলেন না। সান্ত্বনা স্বরূপ কি বানিয়ে দেবেন মেয়েটাকে, এটাই যেন তৎক্ষণাৎ মাথায় এলো না ওনার। তবে রুমের মধ্যে দাঁড়িয়ে থাকা রানী সাহেবাকে বললেন, রানী, ওর জন্য গরম স্যুপ জাতীয় কিছু বানিয়ে নিয়ে এসো, পাতলা করে সুজি রান্নাও করতে পারো, যাও। আমি আর কিচ্ছু খেতে চাই না। কান্নারত কৌরির কথায় বিনিময়ে নিহারিকা বেগম কিছুই বললেন না, শুধু রানী সাহেবাকে চোখ দিয়ে ইশারা করলেন যেতে। মেয়েটার শরীর কাঁপছে, ক্ষুধায় কাঁপছে নাকি অতিরিক্ত কাঁচতে কাঁচতে ছেড়ে দেওয়ার কারণে বুঝতে পারলেন না তিনি। তবে ক্ষুধার জন্য এটাই ওনার মনে হলো, কারণ ওনাকে জড়িয়ে ধরা মেয়েটার
হাত দুটো খুবই দুর্বল আর নিস্তেজ মনে হচ্ছে, সাথে শরীরটাও ভীষণ হালকা লাগছে। ক্ষুধার্ত ক্লান্ত করে নিশ্চুপ নিহারিকা বেগমের কাঁধে মাথা রেখে বসে রইল। আর ঘরে উপস্থিত ব্যক্তিগুলো সবাই অসহায় নজরে তার দিকে তাকিয়ে রইল। কি শান্ত ফুটফুটে একটা মেয়ে। তার মানসিক পরিস্থিতি সবাইকে যেন ভিতর থেকে বেশ ব্যথিত করলো। কৌরিকে থাকতে দেওয়া হয়েছে নিজের একটি ঘরে। সেই ঘর থেকে বের হয়ে রানী সাহেবা দ্রুত পায়ে কিচেনের দিকে চলে গেলেন, আর তার পিছে ধীর পায়ে বের হলো নাফিম। মাথা নিচু করে ছেলেটা এগিয়ে সিঁড়িপথ ধরলো। সে সিঁড়িটার পার করে দোতলার টানা বারান্দায় পা রাখতেই নজরে নজর স্থির মোটা সোটা একজোড়া পা। তড়িৎ গতিতে বুঝতে পারলো পা জোড়া কার। মুখ উঁচু সেই ব্যক্তির দিকে তাকালো নাফিম। সবসময় শক্ত চোয়ালের শীতল নজরখানা নজর বিদ্ধ হলো। কালো ট্রাউজার আর অ্যাশ কালারের টি শার্ট পরা পাহাড়ের মতো উঁচু লম্বা মানুষটা শটান দাঁড়িয়ে আছে। নাফিমকে তাকাতে দেখে মুহূর্তে প্রশ্ন করলো সামনে স্থির দাঁড়িয়ে থাকা মানুষটি। সবাই ওভাবে ছোটাছুটি করে ও রুমে গেল কেন? কি হয়েছে নাফিম? দাদাভাই এরকম ভয়ঙ্কর গম্ভীর গলায় সব সময় কথা বলে কেন বুঝে আসে না নাফিমের। এভাবে কথা বললে তার যে সহজ কথাগুলো গুলিয়ে যায় এটা জানে না দাদাভাই। কেন ছোট দাদাভাইয়ের মতো তার সাথে একটু সহজ গলায় কথা বলতে পারে না? আমি কিছু জিজ্ঞেস করেছি নাফিম। আমার ফুলকলি ভাত খেতে পারছে না, খেতে গিয়ে বেজাম লেগেছে, তাই কাচ্ছে। আমার ফুলকৌড়ি মানে? থম মতো খেলো নাফিম। কার সামনে দাঁড়িয়ে কথা বলছে মুহূর্তেই যেন ভুলে বসলো সে। কথা শুধরে নিতে ফের চটপট গলায় বলল, আমার নয়, তোমার ফুলকলি। আমার ফুলকৌড়ি। সময় নিয়ে ধীর কণ্ঠে বাক্যগুলো উচ্চারণ করলো নিভান। মুহূর্তে গভীর কালো বাদামি মিশেলে নজর জোড়া আরো শীতল হলো তার। সেটা দেখে আরো ঘাবড়ে গেল নাফিম। নিজের কথার ভুলটা বুঝতে পেরে চোখ মোটা মোটা করে ফেলল সে। ফের চুপসে যাওয়া গলায় ধীরে ধীরে বলল, আমার ফুলকলি তোমার ফুলকলি, কারো নয়। ওই যে মেয়েটাকে তখন আমার সাথে নিয়ে আসলে না, আমি তারই কথা বলছি, আর ওর নামেই ফুলকলি। চুপসানো গলায় কথাগুলো কোনো রকমে একটানা বলে ফাঁক ফোকর খুঁজলো কোথা থেকে দৌড় দেবে সে। তবে দাদাভাই নামক পাহাড়ের মতো দেখতে উঁচু লম্বা মানুষটাকে পাশ কাটিয়ে দৌড় দেওয়াও সহজ কথা নয়। তাই নিভানো গলায় ফের নাফিম বলল, দাদা ভাই আমি যাই। একটু চমকালো নিভান। যদিও চমকানোর কথা নয়, তবুও গাড়িতে বসা মাথা নিচু করে নিঃশব্দে কেঁদে যাওয়া সে রমণীর কথায় হঠাৎই মনে পড়ে গেল তার। তখন পাশে না তাকিয়ে অনুভব করতে পেরেছিল মেয়েটা কাঁদছে আর সারা পথ কেঁদেছে, এটাও তার অজানা নয়। তবে আশ্চর্যের বিষয় হলো মেয়েটার সাথে তার কোনো প্রকার কথা হয়নি। দাদা ভাই যাবো। হাফ ছেড়ে বাঁচলো যেন নাফিম। এক সেকেন্ডও দাঁড়ালো না, দৌড়ে চলে গেল সে। নাফিম চলে যেতে নিজের ঘরটার দিকে এক পলক তাকিয়ে নিজের রুমের দিকে প্রস্থান করলো নিবান। যাবার আগে মৃদুস্বরে একবার আওড়ালো, ফুলকৌড়ি, অদ্ভুত নাম। দোতলার খোলা বারান্দারও মাথায় দাঁড়িয়ে দিবা লক্ষ্য করলো নাফিমের সাথে নিবানের কথা বলাকে। কাছে এগোতেই নিবানের প্রশ্নগুলো না শুনল, নাফিমের বলা চঞ্চল স্বরের কথাগুলো শুনতে পেল এবং বুঝতে পারলো কার বিষয়ে কথা বলছে নিবান। নিবান মেয়েটার সম্পর্কে খোঁজ নিচ্ছে, মন কিছুতেই মানতে চাইল না তার। এ বাড়িতে তো মেয়েটার ভালো মন্দের খোঁজ নেওয়ার অনেক মানুষ আছে, তবে নিবানকে কেন খোঁজ নিতে হবে? খোঁজ না নিলে হচ্ছে না তার? তবে কি মেয়েটার প্রতি ইন্টারেস্ট হয়ে পড়লো নিবান? তবে কি করবে সে? হঠাৎ মেয়েটার কি হয়েছিল? নিহারিকা বেগম ঘরে ঢুকতে বেডের উপর শয়নরত জাহিদ হাসান সাহেব জিজ্ঞেস করলেন। সশব্দে দীর্ঘশ্বাস ছেড়ে স্বামীর কাছে এগোলেন তিনি। পাশ গিয়ে বসতেই বললেন, অতিরিক্ত কান্নাকাটির ফলে গলা ব্যথা করে ফেলেছে, তাই খাবার খেতে গিয়ে গলায় আটকে গিয়েছিল। সেই খাবার গিলবার জন্য তাড়াহুড়ো করে পানি খেতে গিয়ে বিষম লাগিয়েছে। এখন কি অবস্থা? এখন ঠিক আছে, তবে ভাত খেতে পারিনি। পাতলা করে সুজি রান্না করে দিয়েছে রানী, তাই খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে আসলাম মেয়েটাকে। ওর ঘুমানো প্রয়োজন। কাল থেকে ঘুমিয়েছে বলে তো মনে হয় না। ঘুম হলে শারীরিক মানসিকভাবে অনেকটা সুস্থতা বোধ করবে, ঠিক হয়ে যাবে। মান্যতা আর মনতাকে ওর সাথে একটু সময় কাটাতে বলো, মাইন্ড ফ্রেশ থাকবে। বাড়ির দিকের কথা আর সেভাবে অতটা খেয়াল আসবে না। এখন কাকে রেখে এসেছো ওর কাছে?
মেয়েটার যা বিবস্ত অবস্থা, একলা করে মেয়েটা আবার ভয় পায় কি না তার ঠিক নেই। আপনি চিন্তা করবেন না, আমি মান্যতাকে ওর কাছে থাকতে বলে এসেছি। দীর্ঘশ্বাস ফেললেন জাহিদ সাহেব। কাছের বন্ধুটা হঠাৎ ইহকাল ত্যাগ করলো, অথচ নিজের পঙ্গুত্বের অসহায় অসুস্থতার জন্য একবার দেখতে যেতেও পারলেন না তিনি। বন্ধু নামক মানুষটার কাছে কত কৃতজ্ঞতা প্রকাশ করার ছিল ওনার। সারা জীবনও হয়তো সেই উপকারের কৃতজ্ঞতা প্রকাশ করলেও কম পড়বে। হয়তো মানুষটার ঋণ শোধ করেছে তিনি, তবুও সেই দুঃসময়ে তার উপকারের কথা ভুলবেন কি করে? যেখানে নিজের আপন রক্ত সম্পর্কিত ভাইয়েরা তাই মুখ ফিরিয়ে নিয়েছিলেন, সেখানে ওই বন্ধু নামক মানুষটা যে ওনার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে সাহায্য করেছিলেন। তপ্ত শ্বাস ফেলে নিহারিকা বেগমের হাতের উপরে হাত রাখলেন জাহিদ সাহেব। ফের বললেন, মেয়েটার দিকে খেয়াল রাখো নিহারিকা। একটা সময় মুখ থুবড়ে পড়তে গিয়ে ওই মেয়েটার বাবা আল্লাহর রহমত স্বরূপ সেই থুবড়ে পড়া থেকে আমাকে উদ্ধার করেছিল, এটা মনে রেখো। ওরা যেন একটু অযত্ন না হয়। আমি জানি তুমি থাকতে তা কখনো হবে না, তবুও বলছি কারণটা তুমি জানো। তবুও কারণটা বাদে মেয়েটা কিন্তু আহসানের জকের ধন ছিল, অতিরিক্ত আদরের ছিল, যার জন্য ভাবি সাহেবা তার নিজের জীবন তুচ্ছ মনে করেছিল। আহসান আর দ্বিতীয় বিয়ে করার কথা ভাবেনি। সেই মেয়েটাকে ভালো না রাখতে পারলে সেখানে গিয়ে তো আমাকে তার কাছে জবাবদিহি করা লাগবে। আর জবাবদিহিতে যে বড় কথা আমার বিবেক, আমার বিবেচনা। আমাকে যেন আমার বিবেক বিবেচনার কাছে কখনো ছোট বা অসম্মান হতে না হয়। আমি সারা জীবন কিভাবে চলেছি তুমি তো দেখে এসেছো। নিহারিকা বেগম চুপচাপ স্বামীর কথাগুলি শুনলেন। ফের জাহিদ সাহেবের শক্তপোক্ত হাতটার উপর নিজের অন্য হাতটার কোমল স্পর্শে রেখে নমনীয় গলায় বললেন, বলেছি তো আপনি দুশ্চিন্তা করবেন না। ও এবারে অন্য সব ছেলে মেয়েদের মতো করে থাকবে, তাই অযথা চিন্তা করে প্রেশার বাড়িয়ে নিজেকে আরও অসুস্থতার দিকে ঠেলে দিবেন না। আমাকে সেবা করতে তোমার খুব কষ্ট হয় তাই না নিহারিকা? মধ্যবয়স্ক সুদর্শন জাহিদ সাহেবের মুখের দিকে নিটল নজরে ফেলল নিহারিকা বেগম। যৌবন বয়সে মানুষটা অতিমাত্রায় সুদর্শন ছিল, এখনো সেই সৌন্দর্যের বিন্দু পরিমাণ ঘাটতি হয়নি। যদিও বয়স বেড়েছে, পঙ্গুত্বের অসহায়তা তাকে ঘরে শুয়ে বসে থাকতে হয়, তবুও সৌন্দর্য বিনষ্ট হয়নি। সুদর্শন শরীরের যৌবন বয়স চলে যাওয়ার সাথে সাথে পরিবর্তন এসেছে, তবে সেই পরিবর্তনগুলো যেন আরও তার সুদর্শনতা বাড়িয়ে দিয়েছে। এই মানুষটার কাছে তিনিও খুবই ঋণী। সেখানে তাকে সেভাবে করতে কষ্ট অনীহা, তা কি করে সম্ভব? সময় নিয়ে উত্তর দিলেন নিহারিকা বেগম। এটা কেমন কথা? আপনার এতদিনে মনে হলো তাই? আমি বিরক্ত হই আপনার সেবা করতে? তবে যে বলতে হয়, আমিও তো আপনার কাছে ঋণী। যে সম্মান আপনি আমার আর নিভানকে দিয়েছেন, সেই সম্মানের পরিবর্তে সারা জীবন আপনার সেবাও কম পড়ে যাবে। তবে শুধু সেই সুবাদে আমি আপনার সেবা যত্নটা করি না। আপনি আমার বিশ্বাস ভরসার স্থান, আমার জীবনের শান্তি সুখের বটবৃক্ষ। সেই ছায়াস্থল বটবৃক্ষটাকে সেবা যত্ন ছাড়া অযত্নে রাখি কি করে? আমি যে তবে অসহায়। নিভান আমারই সন্তান নিহারিকা, কখনো ওভাবে আর বলবে না। আমি মনে প্রাণে মানি ও তোমার গর্ভে ধারণ করা মানে আমারই সন্তান, আমার বড় সন্তান। আর তুমি আমার পরম পাওয়া সৌভাগ্যময় স্ত্রী। যেখানে তুমি বাসে আমার কাছে কখনো ঋণী হওয়ার স্কোপ রাখে না, আর কখনো এই ধরনের কথা তোমার মতো বুদ্ধি বিবেচিত নারীর মুখ থেকে না শুনি। স্বামীর কথায় মন ভরা তৃপ্তি পেলেন নিহারিকা বেগম। বরাবর এই তৃপ্তি তিনি পেয়ে এসেছেন। নিভান এই মানুষটার সন্তান না হওয়া সত্ত্বেও তাকে কখনো বুঝতে দেওয়া হয়নি যে সে মানুষটার সন্তান নয়। এ বাড়ির আর নিজের ছেলে হওয়া সে প্রাপ্য স্নেহ মর্যাদা সম্মান সম্পূর্ণরূপে ছেলেটাকে তিনি দিয়ে এসেছেন। যদিও ছেলেটার পক্ষ থেকেও সেই শ্রদ্ধা মর্যাদাও তিনি পেয়ে এসেছেন আর পানও, শুধু বাবা ডাকটা বাদে। তবে সেই ডাকটা ডাকার জন্য তিনি কখনো জোরাবাদি করেননি। হয়তো নিহারিকা বেগমের মতো ছেলের বাবা ডাকটা নিয়ে মনে মনে আক্ষেপ রয়েছে ওনারও, যেটা উনি মুখ ফুটে কখনো বলতে পারেন না। নিভান কোথায়? এত পথ জার্নি করে এসে আবার অফিসে গেছে নাকি? এসে তো আমার সাথে দেখা করলো না। সচকিত হলেন নিহারিকা বেগম। বললেন, না, ও অফিস যায়নি, বাড়িতেই আছে তো। ডেকে দাও তো দেখি, ও দিকের খবরাখবর একটু শুনি।
আমার মেয়েটা উঠলে আমার কাছে একবার নিয়ে এসো। আচ্ছা। বলে উঠে দাঁড়ালেন নিহারিকা বেগম। রুম থেকে প্রস্থান করার আগে জাহিদ সাহেব ফির বললেন, আমাকে একটু উঠিয়ে বসিয়ে দিয়ে যাও, তবে ও আসলে কথা বলতে সুবিধা হবে। জাহিদ সাহেবকে উঠে বসিয়ে দিয়ে নিহারিকা বেগম নিবানকে ডাকতে গেলেন। তাকে ডেকে দিয়ে তিনি আর বাবা ছেলের মধ্যে থাকলেন না। দরজায় করাঘাত পড়তেই সেদিকে নজর দিলেন জাহিদ সাহেব। নিবানকে দেখে ভিতরে আসতে বললেন। লম্বা লম্বা পা ফেলে ভিতরে এলো নিবান। বেডের পাশে অবস্থানরত ড্রেসিং টেবিলটার সামনে থেকে চুলটা টেনে খাটের পাশ ঘেঁষে বসলো সে। বসা মুহূর্তে হাতের ফাইলটা এগিয়ে দিল জাহিদ সাহেবের দিকে। নিবানের হাতের পুরনো ফাইলের দিকে তাকিয়ে কপাল কুঁচকে ফেলেন জাহিদ সাহেব। অফিস ফাইলটা তো এমন নয়, জিজ্ঞেস করলেন, কিসের ফাইল এটা? আহসান আঙ্কেলের আম্মা দিয়েছেন, বলেছেন আপনার কাছে দিতে। আমি দেখিনি। ফাইলটা হাতে নিলেন জাহিদ সাহেব। মুহূর্তে নিবানের সামনে খুললেন সেটা। মনোযোগ দিয়ে ভিতরের কাগজপত্রগুলো দেখতে দেখতে বললেন, মেয়েটার নাম জানো কি? জাহিদ সাহেবের মুখের দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে রইল নিবান। মেয়েটার নাম কি সে তো জানে না। কাল যখন জাহিদ সাহেব তাকে ডেকে বলল ওনার এক কাছের ঘনিষ্ঠ বন্ধু মারা গিয়েছেন, সেখানে ওনার অবশ্যই উপস্থিত থাকা দরকার। তিনি তো যেতে পারবেন না। এই বাড়ির কেউ একজনের উপস্থিত থাকাটা সেখানে জরুরি। আর ছেলে মানুষ বলতে উপস্থিত তখন নিবান ছাড়া কেউ বাড়িতে ছিল না। তাই নিবানকে যাওয়ার কথা বললেন তিনি। নিবান ওনাকে বাবা বলে না ডাকলো সহজে ওনার আদেশ নিষেধ ফেলে না, তাই সময় নিয়ে রাজিও হয়েছিল। সেখানে যেতে যেতে প্রায় দাফন কার্য শেষ হয়ে গিয়েছিল আহসান আঙ্কেল নামক মানুষটার। নিজের পরিচয় জানান দিয়ে কবর জিয়ারত করে আহসান আঙ্কেলের মা নামক বিদ্যাকে বলে যখন চলে আসবে তখন ক্রন্দরতন অসহায় মুখে বিদ্যা জাহিদ সাহেবের সাথে একটু কথা বলতে চাইলেন। নিবানও না করতে পারেনি। জাহিদ সাহেবের নম্বরে ফোন দিয়ে ধরিয়ে দিয়েছিলেন। তাদের মধ্যে কি কথা হয়েছিল নিবানের জানা নেই। তবে জাহিদ সাহেবের সাথে বিদ্যা ভদ্রমহিলার কথা বলা শেষ হলে যখন তাকে ফোনটা ধরিয়ে দেওয়া হলো, জাহিদ সাহেব শুধু তাকে এইটুকু বললেন, মেয়েটা কে? তোমার সাথে করে নিয়ে এসো ইরফান। মেয়েটাকে নিয়ে যখন চলে আসতে চাইলো নিবান আরেক ঝামেলায় পড়েছিল। এমনিতে মেয়েটা তো আসতে চাইছিল না, তার উপর মেয়েটার চাচারও তাকে আসতে দেবে না। তার মধ্যে থেকে মেয়েটার এক চাচাতো ভাইও খুবই উগ্র আচরণ করেছিল। মেজাজ তো নিবানেরও চড়ে গিয়েছিল। তবে মৃত্যু বাড়িতে অশোভনীয় আচরণ করাটা ঠিক হবে না বিদায় নিজেকে কন্ট্রোলে রেখেছিল। বিদ্যা ভদ্র মহিলা আবারও জাহিদ সাহেবকে ফোন দিয়ে ওনার ছেলেদের কাছে ধরে দিতে বললেন। নিবান ঝামেলা থেকে মুক্ত হতে সহজ সমাধান হিসাবে তাই করলো। জাহিদ সাহেবের ফোন ধরতে আহসান আঙ্কেলের মেজবাই নামক লোকটা কেমন মিয়ে গেল। পরবর্তী আর ঝামেলা করেনি, মেয়েটাকে চুপচাপ তার সাথে আসতে দিয়েছিল। তবে ওই উগ্র মস্তিষ্কের ছেলেটাকে সহজে শান্ত করা যাচ্ছিল না। সেটা আর সামান্যতম গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করেনি নিবান। মেয়েটাকে নিয়ে চলে এসেছিল। গাড়ি ছেড়ে দেওয়ার মুহূর্তে বিদ্যাভদ্র মহিলা তড়িঘড়ি করে তার হাতে ফাইলটা ধরিয়ে দিয়েছিলেন। তখনও মেয়েটা না আসার জন্য বাহানা করেই যাচ্ছিল। নিবান হঠাৎ মনোযোগ বিচ্ছিন্ন হওয়ায় ডাকটা নিবানকে একটু চমকালো। কি জিজ্ঞেস করেছিলেন জাহিদ সাহেব মনে হতে আবারও খেয়াল হলো না। মেয়েটাকে সেভাবে খেয়াল করেছিল সে, আর না তাদের মধ্যে কোনো কথা হয়েছিল। তবে মেয়েটার নাম বলবে কি করে সে? তবে একটু আগে নাফিমের থেকে জেনে না নামটা কি বলবে সে? সত্যি কি মেয়েটার নাম ফুলকৌরি? হঠাৎ তখন দিবার প্রশ্ন করা কথাটার কথা মনে পড়লো। দিবাও তো বলেছিল মেয়েটার নাম কৌরি, তবে ফুলকৌরি না বলে কৌরি বলবে কি? ইভান কিছু হয়েছে কি? তুমি কি কিছু নিয়ে ভাবছো? না, তেমন কিছু নয়, আপনি বলুন। ও, আপনি তো মেয়েটার নাম জিজ্ঞেস করেছিলেন। মেয়েটার নাম মনে হয়? নামটা আমি জেনে নিয়েছি ফাইল থেকে। মেয়েটার নাম কাসফিয়া আহসান কৌরি। নিবানের চুপ থাকা দেখে জাহিদ সাহেব বুঝতে পেরেছিলেন মেয়েটার নামটা সম্পর্কে নিবান খ্যাত নয়। তবে ফাইলের বিভিন্ন কাগজের মধ্যে মেয়েটার স্কুল কলেজে সম্পর্কিত কাগজও আছে, সেখান থেকে জেনে নিয়েছেন তিনি। যদিও নামটা তিনি আহসানের মুখে বেশ কয়েকবার শুনেছিলেন, তবে খেয়ালে ছিল না ওনার। নিবানের সাথে কথা বলার এক পর্যায়ে জাহিদ সাহেব লক্ষ্য করলেন নিবানের চোখ জোড়ার রক্তিম আওয়াজ। ছেলেটা কি কোনো কারণে অসুস্থ? প্রশ্নটা মনে মনে আওড়াতেই সংগোপিত দীর্ঘশ্বাস ফেললেন তিনি। এই ছেলে নিজের ভালো বন্ধুটা সহজে কখনো কার সামনে বুঝতে দিতে চায় না, আর বহিঃপ্রকাশ করা তো দূর,
করেও না। এ যেমন এখন ভিতর অসুস্থতা বোধ করছে, অথচ বাহিরটা কতটা স্বাভাবিক রেখে ওনার সাথে কথা বলে চলেছে ছেলেটা। মনে হচ্ছে সুস্থ সবল একজন মানুষ, অথচ নিবানের প্রতি সন্তান হিসেবে স্নেহ ভালোবাসা ছাড়াও ওনার আলাদা একটা টান মায়া রয়েছে। মনের ভিতরে দৃঢ়ভাবে কাজ করে সে মায়া, সেই তীক্ষ্ণ টান। সে মায়ার টান থেকে তিনি নিবানকে কি করে যেন বুঝে নিতে পারেন। নিহারিকাকে নিজের জীবনে জড়ানোর সাথে সাথে নিহারিকার এই অতি মূল্যবান রত্নটাকেও তিনি নিজের ভেবে নিয়েছিলেন। সে মায়া টান থেকেই তো নিয়েছিলেন, যদিও ওনার মা সেটা চাননি। নিজের অবিবাহিত সুদর্শন ছেলের জন্য হাজার বুঝিয়ে কোনো মতে নিহারিকাকে ছেলের বউ মানতে চাইলেও নিবানকে ছেলের বাচ্চা হিসেবে মানতে চাননি। তবে নিজের ছেলের জেদের কাছে হয়তো হার মেনে গিয়েছিলেন। তোমার কি কোনো কারণে শরীর খারাপ? মাথা তো যন্ত্রণায় ফেটে যাওয়ার উপক্রম। তখন রানী সাহেবা কফি তো দিয়ে গিয়েছিল, কিন্তু তার খাওয়া হয়ে ওঠেনি। মান্য তার গলা ফাটিয়ে চিল্লানোর কারণে রুম থেকে বের হয়ে চিল্লানোর কারণটা জানার আগে নাফিমের সাথে দেখা হলো। ওর সাথে কথা বলে রুমে গিয়ে দেখলো কফি ঠান্ডা হয়ে গেছে। রানী সাহেবাকে দিয়ে আবার কফি বানানোর আগে জাহিদ সাহেব ডেকে পাঠালেন তাকে, তাই আসতেই হলো। অসহ্য মাথা যন্ত্রণা করছে, তবুও স্বাভাবিকভাবে উত্তর দিল নিবান। তেমন কিছু না, আপনি কি বলছিলেন বলুন। নিবানের এই অতি স্বাভাবিক থাকা জিনিসটা মাঝে মাঝে জাহিদ সাহেবের মেনে নিতে খারাপ লাগে, তবে ছেলেটার স্বভাবই যে এটা। দীর্ঘশ্বাস ফেললেন তিনি, ফের বললেন, তুমি কোনো যন্ত্র নও নিভান, তুমি সুস্থ স্বাভাবিক একজন মানুষ। আর সেই মানুষের ভালো লাগা খারাপ লাগা থাকবে, ভালো মন্দ সুস্থ অসুস্থ সকল প্রকারের অনুভূতি থাকা স্বাভাবিক, যেখানে নিজ থেকে এত চেপে রাখা উচিত নয়, রাখলে চলে না। নিজের ভালো মন্দ অনুভূতিগুলো সবার কাছে প্রকাশ না করা গেলেও ও অর্থাৎ প্রকাশ করতে তুমি না চাইলেও নিজের জীবন থেকে বন্ধু সুলভ কাউকে না কাউকে বেছে নিয়ে সেই ভালো মন্দ অনুভূতিগুলো প্রকাশ করা উচিত। সেটা বাবা মা ভাই বোন অথবা তোমার জীবনের একান্ত কোনো ব্যক্তি, যে কেউ হতে পারে। তবুও বলতে হয়, নিজের জীবন নিয়ে এতটা বেখেয়ালি বা অনুভূতি শূন্য হলে চলে না। থামলেন জাহিদ হাসান সাহেব। আজ নতুন নয়, নিবানের নিজের প্রতি এই আচরণের জন্য এরকম উপদেশ আদেশ প্রায়ই তিনি দিয়ে থাকেন। তবে ছেলেটা বরাবরই চুপচাপ শোনে, অতঃপর যা তাই। নিবানের শিথিল হয়ে থাকা মুখের দিকে তাকিয়ে ফের বললেন, আমার মনে হচ্ছে তুমি মাথা ব্যথার অসুস্থতার অনুভব করছো, যাও গিয়ে রেস্ট নাও। এই বিষয়ে আমি পরে তোমার সাথে কথা নেব। শব্দটা উচ্চারণ করে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে টুল ছেড়ে উঠে দাঁড়ালো নিবান। ফের লম্বা কদম ফেলে কয়েক পা সামনে আগাতেই পিছন থেকে ফের জাহিদ সাহেব ডেকে উঠলেন তাকে। নিবান। হয়তো পিছে ডাকা মানুষটা তাকে পুনরায় ডেকে কি বলতে চাইছে এটা নিবানের জানা। চোখ জোড়া বন্ধ করে শ্বাস ফেলে তৎক্ষণাৎ আবার চোখ জোড়া খুলে ফেলল সে। নিবান পিছে ফিরতে জাহিদ সাহেব কিছুটা স্নেহশীল গলায় বললেন, আমি তোমার বাবা, সেটা তুমি মানো কি না তা আমার বিশেষ জানা নেই, তবে আমি মানি। বাবা ছেলে সম্পর্কে জোরে বলছি না, নিজেকে তোমার একজন বন্ধু সুলভ আপনজন ভেবে তোমার ভালো মন্দের অনুভূতিটা আমাকেও জানাতে পারো, নির্দ্বিধায় বলতে পারো তোমার ভালো মন্দটা আমাকে। উত্তরস্বরূপ নিবান ফের মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে চলে গেল। সেদিকে নির্বাক নজরে তাকিয়ে রইলেন জাহিদ সাহেব। আপন রক্ত বলতে নিজের দুই সন্তান আছে ওনার, মান্যতা আর ইভান। তবুও এই ছেলের মুখে বাবা ডাক্তার শোনার জন্য কেন এত আকুল ওনার হৃদয় গ্রহণ, কেন ব্যাকুলতা ভাবে শুনতে চায় সেই ডাকটা মন, এটাই বুঝতে পারেন না তিনি। নিহারিকার সাথে সে 6 বছর বয়সে নিবান এই বাড়িতে পা রেখেছিল, এসেছিল। সেখান থেকে কতগুলো বছর চলে গিয়েছে, অথচ কখনো নিবান তাকে ভুলেও বাবা ডাকেনি। শান্ত গম্ভীর ভাব, অতটুকু ছেলে কি বুঝতো না বুঝতো ওনার জানা নেই, তবে কখনো ভুলও ভাবা বলে ডাকেনি। ওনার প্রতি শ্রদ্ধা সম্মান হয়তো যথাযথ দেখিয়ে গিয়েছে, কখনো তা ক্ষুণ্ণ করেননি। ওনার আদেশ উপদেশ মেনেছে, কিন্তু সে বাবাটা একটা ডেকে নয়। কেন ডাকে না নিবান ওনাকে বাবা? ভুলেও তো 2-1 ডেকে ফেলা যায়। দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে বেডের হেডে মাথা এলিয়ে দিলেন জাহিদ সাহেব। তবে কি বাবা নামক আচার ব্যবহার কোনো ত্রুটি থেকে গেছে ওনার? এত তাড়াতাড়ি কথা শেষ হয়ে গেল আপনাদের? মুহূর্তে এই বিষণ্ণতা কাটিয়ে নিহারিকা বেগমের লাবণ্যময় মুখের দিকে তাকালেন জাহিদ সাহেব। মুহূর্তে এই বিষণ্ণতা কেটে গেল ওনার। বয়স বেড়েছে, 3 ছেলে মেয়ের মা হয়ে গিয়েছে,
একটা গোটা সংসারের খেয়াল ধ্যান নিয়ন্ত্রণ করে চলেছে। অসুস্থ একজন রুগ্ন ব্যক্তিকে টেনে চলেছে বছরের পর বছর, অথচ রূপ লাবণ্যে কোথাও সেই বয়স পরিশ্রমের ঘাটতি নেই। এই লাবণ্যময় নারী সে 18 পার হয়ে গিয়েছে 2.5 যুগ আগেই, অথচ সে রূপ সে লাবণ্য বেশি হয়েছে ছাড়া ঘাটতি পড়েনি। এই মুখটা দেখলে সব কষ্ট বিষণ্ণতা কেটে গিয়ে শান্তি ভর করে মনে।